আমি পড়াশোনা করতাম খুবই কম, সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টার উপর আমি পড়াশোনা কখনো করতাম না। সো বাট ওই 4-5 ঘন্টা আমার মনে হতো যে 5 ঘন্টার মধ্যে কিছু একটা করে ফেলতে হবে। 16তে পরীক্ষা দিয়ে কেন হয়নি আমার চান্স, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ওভার কনফিডেন্স ছিল। মানে আমি প্রায় 3-4 সপ্তাহ আগে থেকে আমার মনে হচ্ছিল যে আমার সব কিছু পড়া শেষ। তো ওই জায়গা থেকে আমি পড়াশোনা একটু ঢিল দিলাম। শেষে 5-6 দিন যে আমি যখন রিভিশন করতে গেলাম তখন দেখলাম যে আমার কোনো কিছুই মনে নেই। আসসালামু আলাইকুম। আমার ভর্তি পরীক্ষা সন মূলত 2017 হলেও আমাকে 2016তেও একবার পরীক্ষা দিতে হয়েছে, শুধুমাত্র নিজের গাফলতি এবং ওভার কনফিডেন্সের কারণে। ভর্তি পরীক্ষার বছরে রোজার মাস এবং অন্য বছরগুলোর রোজার মাসের মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কারণ অন্য বছর নিশ্চিন্তে সম্পূর্ণ আল্লাহর ইবাদত করা যায়, কোরআন তিলাওয়াত করা যায়, সুন্দর করে তারাবিক পড়া যায়। কিন্তু ভর্তি পরীক্ষার বছরগুলোতে আমাদের একটু হলেও চিন্তা আমাদের মধ্যে চলে আসে যে আমাদের একটা রুটিন মেনটেন করতে হবে, যে রুটিন মেনটেন না করলে আরেকজন আমার আগে চলে যাবে, একটু পড়াশোনা কম করলে আমি পিছিয়ে যাব, চান্স পাবো না, তারপরে আবার এইচএসসি ফলাফল কী হবে। সো সব বিষয়গুলো মিলে রোজার মাসটা সাধারণত ভিন্ন হয় ভর্তি পরীক্ষার বছরের। আমারও ব্যতিক্রম ছিল না, আমাকেও একটা রুটিন মেনটেন করে চলতে হতো। সাধারণত আমি চেষ্টা করতাম যে দিনের বেলায় পূর্বে যেসব পড়া সেইগুলো রিভিশন করার জন্য চেষ্টা করতাম, কারণ মনে রাখাটা টাফ হয়ে যেত রোজা রেখে। সো আমি রাতের সময়টাকে নির্ধারণ করেছিলাম যে আমি নতুন যদি কোনো কিছু পড়তে চাই তাহলে নতুন পড়াগুলো আমি রাতে পড়বো এবং দিনের বেলায় পড়বো, আগের পড়াগুলো রিভিশন করবো। এটা আমার জন্য কাজ দিয়েছিল। পড়াশোনা কতক্ষণ করতাম, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কখনো হিসাব করে পড়াশোনা করিনি যে 4 ঘন্টা 5 ঘন্টা পড়তে হবে বা 10 ঘন্টা পড়তে হবে। তবে আমি যতটুকু সময় পড়তাম আমি একটু কম পড়াশোনা করতাম। অন্যান্যদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে বলবে 10 ঘন্টা 20 ঘন্টা এরকম পড়াশোনা করছে, বাট আমি আসলে ওইভাবে বলবো না। আমি পড়াশোনা করতাম খুবই কম, সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টার উপর আমি পড়াশোনা কখনো করতাম না। সো বাট ওই 4-5 ঘন্টা আমার মনে হতো যে 5 ঘন্টার মধ্যে কিছু একটা করে ফেলতে হবে, 5 ঘন্টার মধ্যেই 5 ঘন্টার একটা মিনিটও যেন নষ্ট না হয়, ওইভাবে পড়াশোনা করতে হবে। সো এই মেন্টালিটি থেকে খুব ভালো করে পড়াশোনা করতাম, যতটুকু পড়াশোনা করতাম। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি অবশ্যই বলবো যে কিছুটা হলেও সময় কম পাওয়া যায় রোজার মাসে অন্যান্য মাস থেকে, কারণ আমাদেরকে তারাবিতে অতিরিক্ত সময় দিতে হচ্ছে, আবার অনেকে আসরের পরে কোরআন শরীফ পড়ে, ফজরের পরে কোরআন শরীফ পড়ে। সো সেজন্য কিছুটা হলেও টাইম কম পাওয়া যায়। সো আমি এই দিক দিয়ে একটা নেগেটিভ প্রভাব ফেললেও আমাদের কিন্তু মনে রাখতে হবে যে রোজার মাস হচ্ছে রহমতের মাস। সো প্রচুর পরিমাণে দোয়া যদি আমরা করি আর একটা রুটিন মেনটেন করে যদি পড়াশোনা করি, ওই যে আমি একটু আগে বললাম যে আমি দিনের বেলায় রিভিশন করতাম আগেরগুলো, রাতের বেলায় নতুন পড়াশোনা করতাম। সো এইভাবে যদি একটা রুটিন মেনটেন করা যায় আর দোয়া যদি করা যায়, আল্লাহর রহমত অবশ্যই আসবে। আচ্ছা, সবথেকে বড় যে বিষয়টা আমাদের শারীরিক এবং মানসিক ব্যাপারটা, মানে অর্থাৎ শরীর এবং মানসিক অবস্থা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা পড়াশোনা ভালো মতো করতে পারবো না, ইভেন আমাদের যে টার্গেটটা সেটা আমরা ফুলফিল করতে পারবো না। সো শরীর এবং মানসিক অবস্থাটা মেনটেন করাটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো মানসিক অবস্থা মেনটেন করতাম যেভাবে, সেটা হচ্ছে নিজেকে শক্ত রাখতাম সবসময়। মানে খারাপ চিন্তা ভাবনা যত আসতো চিন্তা করতাম যে অ্যাভয়েড করার জন্য, যা না আমি পারি, ঠিক আছে, নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখার চেষ্টা করতাম। সো সেভাবেই মূলত নিজের মানসিক অবস্থাটা ভালো রাখতাম যে আমি পারবো, আমার থেকে অনেক খারাপ স্টুডেন্ট আছে বা আমার থেকে ভালো কয়জন আছে, আমি সেরা, এই টাইপের একটা নিজের সেলফ মোটিভেশন দিতে হতো আর কি। আমি শারীরিকভাবে শক্ত থাকার জন্য খাবারটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সারাদিন উপোস থাকতে হয়, মানে আমরা সারাদিন কিছু খেতে পারি না, সন্ধ্যার সময় ইফতার খেতে হয়। সো ইফতারিতে একটু ভালো খাবার দাবার খেতে হবে, আয় জাতীয় খাবার খেতে হবে। সো আমি ওই কাজটাই করতাম, ফলমূল খেতাম পর্যাপ্ত পরিমাণে এবং পানি খেতাম। সো আই থিঙ্ক এটা আমাকে উপকার দিত। রুটিনের ব্যাপারে যদি আসি তাহলে আমি বলবো কখনোই আমি একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করিনি। সো আমার একটা ব্যাপার থাকতো যে আমি কালকে এই কাজগুলো করব, বাট কখন করব এটা কখনো আমি নির্দিষ্ট করতাম না, বাট আমার একটা টার্গেট থাকতো যে আমি এই কাজগুলো করব। সো ওই কাজগুলো একটা মানে তাড়া থাকতো যে এটা আমার শেষ করতে হবে, তাহলে অন্যান্য কাজ করার আগে আমার এটা আগে আমার ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। সো সেই অনুযায়ী আমি ইম্পর্টেন্স অনুযায়ী আমি কাজ করতাম এবং আমার দরকার যেটা, আমার যতটুকু পড়াশোনার দরকার যে আমি আজকে এতটুকু করার কথা ছিল ওইটা আমি শেষ করতাম। সো মানে হচ্ছে নিয়মিত হতে হবে, কনসিস্টেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, আমাকে যে বিষয়টি সবথেকে অনুপ্রেরণা দিত সেটা হচ্ছে অনেস্টলি বলতে আমার বড় ভাইয়া, তিনি তার কথা মানে তার স্বপ্ন ছিল যে আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর ভালো কিছু করি। তো সেই জায়গা থেকেই আমি আমার চেষ্টা ছিল যে ভাইয়ার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। নিজের স্বপ্ন থেকেও ভাইয়ার স্বপ্নটার আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। দ্যাটস ওয়াই ওই জায়গাটাই হচ্ছে আমি অনুপ্রেরণা পেতাম যে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, রুটিন মেনটেন করতে হবে, বা আমার টার্গেটটা আমাকে ফুলফিল করতে হবে আমার গন্তব্যে পৌঁছতে হলে। কোচিং আমাদের আর কিছু না দিলেও কিছু বড় ভাইয়া দেয়, যারা একটা গাইডলাইন দেয় কীভাবে পড়াশোনা করব, সেই একটা রুটিন তারা মেনটেন করার জন্য অনুপ্রেরণা যোগায়। সো এরপরে আছে তারা বিভিন্ন শিট দেয়, তাদের অভিজ্ঞতা থেকে ওই জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারি, ওই জায়গাটা আমরা কাজে লাগাতে পারি, যে শিট থেকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট পড়াশোনাগুলো পাই, বা অনেক বই সাজেস্ট করে তারা, সেই বইগুলো থেকে আমরা পড়াশোনা করতে পারি। সো কোচিংটা একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। এইচএসসি ফলাফল মোটামুটি ভালোই ছিল, তারপরেও দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি মিলে আমার সম্পূর্ণ মার্কস ছিল না। সো সেখানে একটা টেনশন ছিল যে আমি এই মার্কসটা আমার ঢাবিতে কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা। সো সবাইকে অবশ্যই যারা এখনও এইচএসসি দাও নাই বা এসএসসি দেয়নি, সো তাদেরকে একটু মেনটেন করতে হবে যে কীভাবে এসএসসি এবং এইচএসসিটা ভালো করা যায়, যাতে করে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিছুটা হলেও বেনিফিট দেয়। এরপর প্রশ্ন ছিল হচ্ছে টিউশন করতাম কিনা, আর টিউশনটা কি নেগেটিভ নাকি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সো আমার মতে আমি অবশ্যই টিউশনই করতাম, অনেকগুলো টিউশনই করতাম, 4 থেকে 5টা টিউশন করতাম অ্যাডমিশনের আগে দিয়ে। সো আমার মনে হয় যে টিউশনিটা করাটা যদি ব্যাড এবং গুড দুইটা ইম্প্যাক্টই ফেলে, এটা হচ্ছে ডিপেন্ড করে যে সে কাকে পড়াচ্ছে, কীভাবে পড়াচ্ছে। যদি রিলেটেড সাবজেক্টগুলো পড়ানো হয় অ্যাকচুয়ালি, তাহলে এটা খুবই পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আমি চেষ্টা করতাম অ্যাকাউন্টিং, ইংলিশ, ম্যাথ, এই রিলেটেড সাবজেক্টগুলো আমার স্টুডেন্টদের পড়াতে। সো যাদের এই সাবজেক্টগুলো আছে তাদেরকে আমি পড়ানোর চেষ্টা করতাম। সো সেক্ষেত্রে আমার অনেক প্র্যাকটিস হয়ে যেত নিজে। ইন্টারমিডিয়েটের স্টুডেন্টকে অ্যাকাউন্টিং পড়াইতাম, ইংরেজি পড়াতাম। সো সেই জায়গাগুলো থেকে আমি খারাপ কোনো বা ব্যাড ইম্প্যাক্ট আমার উপরে পড়েনি, ওটা আমি ভালো ফলাফল পেয়েছি। আচ্ছা, সবশেষে বলা হয়েছে ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সাজেশন দিন। ওকে, তো ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যে সাজেশনটা আমার থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সিটা হচ্ছে সবথেকে বড় বিষয় এবং সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি ফার্স্ট টাইম একটু আগে প্রথমেই বলেছি যে আমি 2016-তে পরীক্ষা দিয়েছি, 17-তে পরীক্ষা দিয়েছি। 16-তে পরীক্ষা দিয়ে কেন হয়নি আমার চান্স, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ওভার কনফিডেন্স ছিল। মানে আমি প্রায় 3-4 সপ্তাহ আগে থেকে আমার মনে হচ্ছিল যে আমার সব কিছু পড়া শেষ। তো ওই জায়গা থেকে আমি পড়াশোনা একটু ঢিল দিলাম, পড়াশোনা মূলত বাদ দেওয়াই বলা চলে, যে একদম শেষে যে আমি রিভিশন করবো। শেষে 5-6 দিন যে আমি যখন রিভিশন করতে গেলাম তখন দেখলাম যে আমার কোনো কিছুই মনে নেই। সো কনসিস্টেন্সিটা অনেক ইম্পর্টেন্ট। আর শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। ফিনিশিংটা যদি অনেক সুন্দর না হয় কনসিস্টেন্সির পাশাপাশি, তাহলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে পরীক্ষার উপরে। আর বারবার প্রশ্ন সলভ করতে হবে, প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে হবে, যত বেশি পারা যায় প্রশ্ন সলভ করতে হবে। তাহলে একটা মেন্টালিটি চলে আসবে যে আমাকে এই কোশ্চেনগুলো আমি ফেস করেছি আগে, ভবিষ্যতে আমাকে ফেস করতে হবে। সো সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করে নেওয়ার একটা ব্যাপার থাকবে। সো তাদেরকে আমি বলবো যে বেশি টেনশন না করে নিজেকে নিয়মিত পড়াশোনার মধ্যে রাখতে হবে এবং নিয়মিত প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, গাইডলাইনের মধ্যে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। ধন্যবাদ।